হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের আজকের বিষয় যে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষা যে ম্যাথ, সেই ম্যাথে 100% সাফল্যের চাবিকাঠি কি, সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। তোমরা ইতিমধ্যে অঙ্ক করছো, অন্যান্য বিষয়গুলো করছো, তবে প্রত্যেকটা বিষয় হোক, বিশেষ করে অঙ্ক বিষয় যাই করি না কেন, কঠোর নির্দিষ্ট নিয়ম মেনে চললে, আমি যেটা করেছি কতগুলো পয়েন্ট, সেটা যদি মেনে চলো তাহলে আশা করছি যে ম্যাথেতে 100% সাফল্য আসবে, এটা গ্যারান্টি। আমি এই মাধ্যমিকে 100% সাফল্য পাওয়ার দুটি ভাগ করেছি। একটা হচ্ছে যে পরীক্ষা শুরুর আগের দিনগুলো, আর পরীক্ষা চলাকালীন। এই দুটো সময় যদি নির্দিষ্ট নিয়ম মেনে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো অঙ্ক, আশা করছি অঙ্কে তোমরা সর্বোচ্চ সাফল্য পাবে, এমনকি 100% পর্যন্ত সাফল্য পাবে। আমি যে কতগুলো তোমাদের যে চাবিকাঠি আমি উত্থাপন করেছি, সেইগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমাদের কাছে আগামী দিনগুলোর পরীক্ষার অভূতপূর্ব সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবে, এটা তোমাদের আমি বলতে পারি। প্রথম হচ্ছে যে পরীক্ষা দিনগুলোর আগে যে দিনগুলো আমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করি, সেখানে কতগুলো নিয়ম আমি বলেছি, যে টোটাল 8টা পয়েন্ট আমি নির্ধারণ করেছি। তোমরা যদি 8টা পয়েন্ট অনুসরণ করো তাহলে তোমরা সাফল্য পাবেই। আসা যাক, আলোচনা করা যাক। 1 নম্বর হচ্ছে শিক্ষক সুলভ মনোভাব তৈরি করা। এটা ভেরি ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। শিক্ষক সুলভ মনোভাব কেমন? যে একজন টিচার ক্লাসে তোমাদের অঙ্ক যখন করান, তিনি তার দক্ষতা দিয়ে, তিনি যে অঙ্ক করানোর আগে তিনি যে প্ল্যানিং নিয়ে আসেন, কিভাবে করাবেন, কিভাবে তার যুক্তিতর্ক দিয়ে অঙ্কগুলোকে ছাত্রদের সামনে হাজির করবেন, তিনি সেটা নিয়ে ক্লাসে উপস্থাপন করেন। সেই মনোভাবটা তোমাদের মধ্যেও তৈরি করতে হবে। কিভাবে? যে যখন তুমি পরীক্ষা দিচ্ছ, তখন তুমি যে অঙ্কটা করছো, তখন তুমি টিচার, এবং তখন টিচারদের উদ্দেশ্যে অঙ্কটা করছো। টিচার দেখবেন, টিচার যখনই দেখবেন, টিচার তখন কিন্তু স্টুডেন্ট। তাহলে টিচার যে ইডিওলজি নিয়ে, যে যুক্তি তর্ক দিয়ে, যে যুক্তি দিয়ে অঙ্কটা করছেন, সেই যুক্তির জায়গা তোমাকেও পৌঁছতে হবে। এটা হচ্ছে শিক্ষক সুলভ মনোভাব। সেটাই, সেই মানসিকতা নিয়ে, সেই যুক্তি তর্ক নিয়ে সেই জায়গায় পৌঁছতে হবে। পৌঁছে গিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে। শিক্ষক মশাই যে অঙ্কটা দিয়েছেন, সেই অঙ্কটা শুধু খাতায় রইলো, নিজের ব্রেনের মধ্যে প্রবেশ করালে আর সেইটুকুতেই সীমাবদ্ধ থাকলে হবে না। তোমাকে ভাবতে হবে, ইনোভেটিভ মনটা তৈরি করতে হবে, যে ওই অঙ্কটা যেভাবে স্যার করিয়েছেন, এটা আর অন্য কিভাবে করা যায়। এই ইনোভেটিভ মাইন্ডটা তোমার মধ্যে তৈরি করতে হবে। এটা কেন হলো, কিভাবে হলো, এখান থেকে আর কিভাবে যাওয়া যায়, এখান থেকে আর কোন পথে গেলে অঙ্কটা আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। একটা অঙ্ক বিভিন্নভাবে করা যায়, একভাবে করেছে আরেকভাবে কি করা যায়। এই যে ইনোভেটিভ মনটা তোমাদের মধ্যে তৈরি করতে হবে। একটা টিচারের যেমন থাকে, তিনি তার ছাত্রদের করানোর জন্য তিনি যে যে ভাবনা নিয়ে ক্লাসে আসেন, পরীক্ষা হলে তোমাকে সেই সব ভাবনা নিয়েও পরীক্ষা হলে তোমাকে করতে হবে। এটাকেই বলে শিক্ষক সুলভ মনোভাব। এটা যদি ঠিকভাবে করতে পারো, আশা করছি অঙ্কে তোমাদের কাছে তোমাদের সহজ হবে বলে আমি মনে করি।
2 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রত্যহ পুরনো অঙ্ক সহ কমপক্ষে 15 থেকে 20টা অঙ্ক তোমাদের করতে হবে। তোমরা যে চ্যাপ্টারের অঙ্ক করলে পুরনো হয়ে গেল, তারপর নতুন অঙ্ক ধরলে, তুমি নতুন অঙ্ক যখন ধরলে তুমি পুরনো অঙ্ক কিন্তু কথা ভুলে গেলে হবে না। পুরনো অঙ্ক নিয়ে নতুন অঙ্ক দিনে কমপক্ষে 15 থেকে 20টা, এর থেকে অনেকে অনেক অনেক বেশি অঙ্ক করে। আমি শুনেছিলাম যে আমার এক বন্ধুর ছেলে পড়তো, তার ছেলে নাকি প্রত্যহ কমপক্ষে 50টা অঙ্ক করে। তা সবার পক্ষে সম্ভব না, আমি বলবো 15 থেকে 20টা করো, যথেষ্ট হবে। তুমি যদি প্রত্যহ 15 থেকে 20টা অঙ্ক খুব মন দিয়ে করতে থাকো, তাহলে তোমার সাফল্য আসবেই, এইটুকু বলতে পারি। 3 নম্বর, এটা খুব ভালো, কোনো অঙ্ক করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়, অবশ্যই হতে পারে, তাহলে কোনো অঙ্ক করতে গিয়ে যদি কোনো বাধার সম্মুখীন হয়, তাহলে সরাসরি তুমি টিচারের কাছে আগে যেও না। তুমি আগে অঙ্কটা দেখো, ভাবো অঙ্কটা কি বলতে চাইছে এবং সেই চাওয়াটা কিভাবে সেই লক্ষ্যে পৌঁছতে পারি, উত্তরে পৌঁছতে পারি, আগে নিজে নিজে ভাবো। বইয়ের যে সমাধান গুলো দেওয়া আছে সেগুলো দেখতে থাকো। দেখার পর যদি এত করার পরেও যদি অঙ্কটা তোমার কাছে বোধগম্য না হয়, করতে না পারো, তারপরেই তুমি তোমার টিচারের কাছে যাও এবং সেটা শিখে নাও। তাহলে কোনো অঙ্ক যদি তোমার কাছে বেঁধে যায়, তাহলে আগে তুমি টিচারের কাছে যেও না, আগে নিজেকে প্রশ্ন করো, নিজের চেষ্টা করো, যদি ব্যর্থ হও তারপর টিচারের কাছে যাও। এটা তুমি ফলো করো, সরাসরি কিন্তু টিচারের কাছে আগে যেও না, তাহলে কিন্তু তোমার মনের মধ্যে যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটিটা, পাওয়ারটা কিন্তু তৈরি হবে না। 4 নম্বর, প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে নিজে নিজে বিষয়বস্তু সার সংক্ষেপ তৈরি করো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, সার সংক্ষেপ তৈরি করতে হবে। তুমি যে চ্যাপ্টারটা অঙ্ক করছো, সেই চ্যাপ্টারটা অঙ্ক, প্রত্যেকটি অঙ্ক দেখে দেখে বুঝে বুঝে গেলে দাও, এবার তোমার এরিয়াটা তৈরি দেখতে হবে, অঙ্কের এরিয়াটা কতদূর, সেই এরিয়াটা নিয়ে একটা সার সংক্ষেপ তোমাকে তৈরি করতে হবে। যেমন সুদ কষা অঙ্ক, যে আমি কোন জায়গাতে গিয়ে পৌঁছাবো, কিভাবে যাব, কোন সূত্রে গেলে আমি পুরো অঙ্কটা পাবো। যেমন সুদ যদি জানি, তাহলে সুদ কষার যে অঙ্কটা, সুদ যদি জানি তাহলে পুরো অঙ্কটা পাবো, এরিয়াটা জানি। এইভাবে প্রতিটি অঙ্কে, প্রতিটি চ্যাপ্টারে, জ্যামিতি বলো, পরিমিতি বলো, ত্রিকোণমিতি বলো, আগে চ্যাপ্টারে এরিয়াটা জানতে হবে। এরিয়াটা নিয়ে তুমি তার নিজের মতো করে প্রতিটি এরিয়া থেকে একটা নিজস্ব সারসংক্ষেপ তৈরি করো, যাতে এক চোখে তুমি বুঝতে পারবে যে এই সমগ্র চ্যাপ্টারটা কি বলতে চাইছে। এই সারসংক্ষেপ তৈরি করাটা কিন্তু খুব জরুরি। অবশ্যই তোমরা কিন্তু প্রতিটি চ্যাপ্টারটা ভালো করে দেখো এবং প্রতি চ্যাপ্টারটা এরিয়াটা বোঝো, বুঝে নিজে একটা সারসংক্ষেপ তৈরি করো। নেক্সট হচ্ছে যে স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষকের নোট থেকে নিজস্ব একটা নোট বই তৈরি করা, এটা কিন্তু অবশ্যই দরকার। অনেক স্টুডেন্ট করে নিশ্চিত দ্বারা সাফল্য পাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করে না। শিক্ষক মশাই যে অঙ্কগুলো দেন খাতার মধ্যে, সেইগুলো দেখে প্র্যাকটিস করে কোনো প্রকারে পরীক্ষায় নামিয়ে দেয়। এটা কিন্তু শেষ কথা নয়, হয়তো নম্বরটা পাওয়া যায় কিন্তু শেখাটা আর হয় না। সেই জন্য গৃহশিক্ষক আর স্কুল শিক্ষক যিনি যা অঙ্ক দিচ্ছেন, যা নোট দিচ্ছেন, সে তার উপর ভিত্তি করে নিজস্ব একটা নোট বই তোমাকে তৈরি করতে হবে। কোন জায়গাটা, কোন এরিয়াটা আমার কাছে সবচেয়ে কঠিন, সেটা নোট করে রাখলে, কোনটা করলে আমি সমগ্র অঙ্কটা ধরতে পারবো, সমগ্র চ্যাপ্টারটা আমার কাছে বোধগম্য হবে, সেই নিয়ে একটা নিজস্ব কিন্তু নোট বই তোমাকে তৈরি করতে হবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, এটা অনেক স্টুডেন্ট কিন্তু করে না, এটা কিন্তু অবশ্যই করা দরকার। শুধু অঙ্ক কেন, সমস্ত অন্যান্য চ্যাপ্টার ক্ষেত্রেও তাই। আমার যা যা আমি টিচারদের কাছ থেকে পাচ্ছি, সেইগুলোর উপর বেস করে আমার নিজস্ব একটা নোট বই আমাকে তৈরি করতে হবে, যেটা পরীক্ষার সময়
আমার খুব হেল্প হয়ে যাবে। এক চোখে পরীক্ষার সময় তো সমগ্র তো বিষয়টা দেখা সম্ভব নয়, সমগ্র ডিটেলটা দেখা সম্ভব নয়, তখন ওই নোট বইয়ে আমি সংক্ষিপ্তভাবে যে নোটটা করেছি সেখান থেকে আমি পরীক্ষার সামনে চোখ বুলিয়ে আমি এটা পরীক্ষা হলে অঙ্ক বলো আর যে কোনো সাবজেক্টের বিষয় তখন আমি উপস্থাপন করতে পারবো। নোট বই তৈরি করাটা একান্তই জরুরি। নেক্সট হচ্ছে বইয়ের সমাধান করে দেওয়া অঙ্কগুলি ভালো করে ফলো করে কষে দেখি করো, এবং এগুলি হলে টেস্ট পেপার এবং রেফারেন্স বই দেখতে থাকো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। কেন বলছি, যে বইয়ের কিন্তু যে চ্যাপ্টারে ধরো না কেন, বই কিন্তু একটা করে প্রত্যেকটা চ্যাপ্টার বুঝিয়ে দেওয়া থাকে এবং প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নের কিন্তু সলিউশনগুলো দেওয়া থাকে। অনেকে কিন্তু বইয়ের এই ভিতরে যে প্রশ্নের সমাধানগুলি অনেকে ফলো করে না, সরাসরি কষে দেখিতে চলে যায়, হ্যাঁ, গিয়ে তারা সমাধান করতে থাকে, কিন্তু এটা ঠিক নয়। আমি যেটা বলি যে আগে চ্যাপ্টারটা বুঝতে গেলে বইয়ের যে সমাধানগুলি দেওয়া আছে সেই সমাধানগুলি ভালো করে ফলো করো এবং সমাধানগুলি পরপর দেখতে থাকো, আবার তুমি আবার ফের সমাধান দেখতে থাকো, এবং সমাধানের পরিপূরক একটা সমাধান প্রশ্ন দেওয়া থাকে যেটা নিজে করি, সেটা তুমি করতে থাকো। যে সমাধানটা করে দেওয়া হতো তার পরিপূরক একটা অঙ্ক দেওয়া থাকলো যে নিজে করি, যেটা তোমাকে করতে দেওয়া হয় সেটা করতে থাকো। এইভাবে করতে 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 তুমি যাও, দেখবে তোমার চ্যাপ্টার সম্পর্কে 80% ধারণা তোমার ওখানে এসে যায়। এটা হয়ে যাওয়ার পর দেখুন নিজে কষে দেখি যে আছে, কষে দেখি গুলো করতে থাকো। কষে দেখি করতে থাকো মানে কি, তুমি এতক্ষণ যে অঙ্কগুলো করেছো কষে দেখি কি অঙ্ক সমস্ত হুবহু সঙ্গে থাকবে? সেখানে অনেক কনসেপচুয়াল অঙ্ক থাকবে, সেখানে অনেক তোমার বুদ্ধিমত্তা অঙ্ক থাকবে। সেই অঙ্কগুলো এই সমাধান বেস করে তোমাকে করতে হবে। সেখানে না পারলে অবশ্যই টিচারদের সহযোগিতা নিতে হবে, তখন সেটা হচ্ছে আলাদা কথা। এটা হয়ে যাওয়ার পর এটা খুব গুরুত্বপূর্ণ যে আগে কিন্তু কষে দেখিতে কিন্তু যাবে না, আগে তুমি বইয়ের সমাধানগুলো ভালো করে ফলো করো, সমাধানের পরিপূরক যে প্রবলেমগুলো আছে নিজে করো, সেগুলো করতে থাকো, করে কষে দেখিতে যাও। এগুলো হয়ে যাওয়ার পর তার পরিপূরক তারপর টেস্ট পেপার দেখতে থাকো, তারপর রেফারেন্স বই দেখতে থাকো, রেফারেন্স বই দেখার পর টেস্ট পেপার ফলো করো। তখন তোমার কাছে এটা ব্যাপার যে আমি পুরো বইটা করে রেফারেন্স বই দেখবো না, আমি বলি না, যে চ্যাপ্টারটা হয়ে যাবে সেই চ্যাপ্টারটার হয়ে গেলে তার রেফারেন্স বইটা দেখতে থাকো, তাহলে প্রতিটি চ্যাপ্টার হয়ে যাবে, তার রেফারেন্স বই দেখো। এইভাবে করতে করতে থাকো এবং হয়ে যাবার পর তখন টেস্ট পেপার ফলো করো। যদি তা সত্ত্বেও তোমার কাছে মনে হয় যে অনেক অঙ্ক হয়ে গেছে আর রেফারেন্স বই দেখতে, তাহলে তোমাদের কাছে যেটা বাড়তি অ্যাডভান্টেজ তৈরি হবে। এইভাবে যদি করতে থাকো, আশা করছি অঙ্কের প্রতি যে ভীতি দূর হবে এবং সাফল্যটা সর্বোচ্চ চূড়ায় যাবে বলে আমার বিশ্বাস। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে কি এবং কেন করব, এইসব প্রশ্ন মাথায় নিয়ে অঙ্কের সমাধানগুলি করো। এটা কিন্তু লজিক্যাল একদম। পরীক্ষা হলে যে প্রশ্নটা দেওয়া হয়, প্রশ্নটা কি বলতে চাইছে এবং প্রশ্নটা কি উত্তর চাইছে আগে তোমাকে খুঁজতে হবে। প্রশ্নটা যে উত্তরটা চাইছে, প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে, পড়ে কি উত্তর চাইছে তোমাকে আগে খুঁজতে হবে, এবং উত্তরটা সেই উত্তর অনুযায়ী কোন পথ ধরে গেলে আমি উত্তরে পৌঁছতে পারবো, এবং কেন আমি যে অঙ্কটা করছি, যে পথ ধরে যাচ্ছি, যেটা লিখছি, কেন লিখছি, এই লেখাটা কি ঠিক হবে, এই পথ এই লিখলে আমি ঠিক উত্তরে পৌঁছতে পারবো তো? মনে মনে কি প্রশ্নটা তোমাকে করতে হবে। কি এবং কেন এই প্রশ্ন করে এই পাতায় নিয়ে তুমি সমাধান যদি করতে পারো, তাহলে সঠিক উত্তরে পৌঁছতে পারবে, আর সঠিক উত্তরে পৌঁছতে পারলে তুমি সাফল্যে চূড়াতে পৌঁছতে পারবে। সুতরাং তোমার পরীক্ষার আগে কি এবং কেন এই প্রশ্ন নিয়ে তোমাকে এগোতে হবে। এবং এখানে তোমাকে বলি, এখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা যত কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখানেই তোমাকে করতে হবে। পরীক্ষার আগের দিনগুলোতে একটা অঙ্ক করে আমরা পর কিভাবে আরেকটা অঙ্ক যায়, বিভিন্ন ভাবে কাটাকুটি করে তোমার
তুমি অঙ্ক কাটাকুটি যাচ্ছে মানে কোনো এ নয়, তোমাকে করতে করতে অনেক কাটাকুটি যাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা, এই অঙ্ক এটা হয়ে গেলে এই অঙ্কটা অন্য কোনো কিভাবে করা যায়, এইসব পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে কি তোমাকে এগোতে হবে। পরীক্ষা হলে কিন্তু তা নয়, পরীক্ষা হলে তুমি যেটা জানো তুমি সেটাই করবে, সেখানে পরীক্ষা নিরীক্ষা নয়, সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার টাইম নয়, তোমাকে সেই টাইম তোমাকে দেওয়া হয়নি। যত পরীক্ষা নিরীক্ষা কিন্তু এই পরীক্ষার আগের দিনগুলোতে তোমাকে করে এগিয়ে যেতে হবে। তারপর হচ্ছে 8 নম্বর শেষ পয়েন্ট, কন্টিনিউয়াস প্র্যাকটিস, নিরবচ্ছিন্ন অনুশীলন। অনুশীলনটা অবশ্যই, কথা আছে যে যে প্র্যাকটিসের মাধ্যমে একটা মানুষকে পারফেকশনে পৌঁছে দেয়, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে অনুশীলনের মাধ্যমে একটা মানুষ পারফেক্ট জায়গা পৌঁছায়। তুমি যতই অঙ্ক করো না কেন, তুমি যতই যুক্তিতর্কের অঙ্ক জায়গা যাও না কেন, তুমি যদি অঙ্ক প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার অঙ্ক জানা সত্ত্বেও পরীক্ষা হলে কিন্তু জানা অঙ্ক ভুল করে চলে আসবে, অথবা জানো অঙ্কটা 5-এর জায়গায় 6, 6-এর জায়গায় 7, বা যোগে ভুল বিয়োগে ভুল এগুলো হতে থাকবে। এগুলো হয় কেন? তার কারণ হচ্ছে যে পরীক্ষার আগের দিনগুলো আমার নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস প্র্যাকটিসটা কিন্তু হয় না। অঙ্কের ক্ষেত্রে, বিশেষ অন্যান্য সাবজেক্ট আমি কি বলবো কি হবে জানি না, কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউয়াস প্র্যাকটিসটা কিন্তু খুব জরুরি। যদি যদি অনবরত যদি অনুশীলন না করতে পারো বা না করো, তাহলে কিন্তু তোমার জানা অঙ্ক পরীক্ষায় দিয়ে মানে জানা অঙ্ক তুমি পরীক্ষায় ভুল করে আসবে। করলেও দেখা যাচ্ছে তুমি কোনো জায়গায় যোগ ভুল করছো, কোনো জায়গায় বিয়োগ ভুল করছো, কোনো জায়গায় অঙ্ক ভুল করছো, কোনো জায়গায় ভাগ ভুল করছো। এর একমাত্র কারণ কি জানো? এর একমাত্র কারণ হচ্ছে যে প্র্যাকটিসটা হয় না। প্র্যাকটিস যদি নিয়মিত করতে থাকো, পরীক্ষা হলে কিন্তু এই সমাধান এই সমস্যাগুলো তোমাদের সম্মুখীন হতে হয় না। তাহলে তোমাদের এই পরীক্ষার আগের দিনগুলো এই কটা পয়েন্ট মনে রেখে চললে আশা করছি অঙ্কে তোমাদের সাফল্য আসবে। এরপর তোমাদের ডিসকাস করব যে পরীক্ষা চলাকালীন তোমরা কি কি নিয়ম ফলো করলে তোমাদের পরীক্ষায় সাফল্য আসবে। দেখতে থাকো। এবার দেখো, পরীক্ষা চলাকালীন তোমাদের যে আমি 7টি পয়েন্টের কথা বলেছি সেটা অবশ্যই ফলো করবে। পরীক্ষা হল এমন একটা জায়গা যেটা একটা 3 ঘন্টায় বা যে নির্দিষ্ট টাইম বরাদ্দ থাকে, সেই টাইমটা তোমার ভবিষ্যৎ জীবনকে নির্ধারণ করে। সুতরাং পরীক্ষা হলটাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই জন্য তোমাদের এই হলে বসে তোমাকে যে 7টি পয়েন্ট আমি উল্লেখ করেছি অবশ্যই সেগুলি মাথায় রেখে অঙ্কগুলি করতে থাকবে। প্রথমে কি, যে তোমাদের 3 ঘন্টা 15 মিনিট টাইম থাকে। 3 ঘন্টা টাইমের আগে 15 মিনিট আগে তোমার হাতে প্রশ্নপত্র এসে যায়। 3 ঘন্টা আগে তোমার হাতে খাতা দেয়। তাহলে খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করবে? প্রতিটি পাতায় ভালো করে মার্জিন টানতে হবে, সুন্দর করে মার্জিন টানবে। আর অঙ্ক তো জানো রাফ করতে হয়, রাফের জন্য ডান দিকে প্রয়োজনীয় জায়গা রাখবে। অনেকে কি করে যে রাফের জন্য একটা আলাদা পেজ রাখে, আমি সাজেস্ট করবো না। এখানে মাধ্যমিকে অঙ্ক এমন কিছু লাগে না যার জন্য আলাদা করে পেজ করবে। যেখানে যে অঙ্কটা করবে সেই অঙ্কের জন্য প্রয়োজনীয় রাফ যে অঙ্ক যেখানে করছে তার পাশে করো, যাতে পরীক্ষকের দেখতে সুবিধা হয়। তাহলে পরীক্ষা শুরু 15 মিনিট আগে তোমার হাতে খাতা আসে, খাতাটা ভালো করে তুমি মার্জিন টানো এবং ডান দিকে সুন্দর করে রাফের জন্য জায়গা রাখো, একটা বেশি করে জায়গা রাখো যাতে প্রয়োজনে রাফ করতে পারো। 2 নম্বর হচ্ছে এইবার তোমার কোশ্চেন পত্র দেওয়া হয়, প্রশ্নপত্র দেওয়া হয়।
প্রশ্নপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু দেখেই অঙ্ক করতে শুরু করো না, এটা ঠিক নয়। তুমি দেখো যে প্রশ্নপত্রে কি কি অঙ্ক প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেওয়া হয়েছে, কি কি অঙ্ক প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি কি বলেছি, প্রশ্নগুলি ভালো করে আগাগোড়া দেখতে থাকো, চিহ্নিত করো কোন অঙ্কগুলি সবচেয়ে তোমার কাছে সহজ বলে মনে হচ্ছে। এটা ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, যে আগে অঙ্কগুলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কি অঙ্ক দিয়েছে। করো না, 3 মিনিট 4 মিনিট লাগুক না, করো। এবং তোমার কাছে সবচেয়ে সোজা যেটা, তুমি সেই যে অঙ্কটা তোমার কাছে আজকে সহজ বলে মনে হচ্ছে, সবচেয়ে সহজে নামাতে পারবে বলে মনে হচ্ছে, সমস্ত অঙ্ক তোমার কাছে জানা থাকলে কোনো কথা নেই, তোমার কাছে সবচেয়ে অধিকতর সহজ বলে মনে হচ্ছে, সেইগুলি চিহ্নিত করো, সেগুলি প্রথম অ্যাটেম্প করার জন্য তুমি মনে মনে স্থির করে নাও। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। হচ্ছে কি, প্রথম দিকে এমন অঙ্ক বাছাই করো না যার জন্য বারবার কাটতে হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, শুধু অঙ্ক নয়, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রথমে কিন্তু তুমি একদম এমন প্রশ্নটা নামাও যেটার জন্য কাটাকুটি হচ্ছে না। এটা কিন্তু পরীক্ষকের মনে একটা ইমপ্রেশন তৈরি করে। যদি প্রথম খাতাটা তুমি যদি কাটাকুটি করতে থাকো, তাহলে শুরুতেই কিন্তু পরীক্ষকের মনে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়ে যায়। তাহলে পরের দিকে তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন করো না কেন, এই যে মনটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়ে গেল, সেটা প্রভাবটা কিন্তু পরবর্তী অঙ্কগুলিতে পড়ে যায়। সুতরাং প্রথম দিকে এমন অঙ্ক তুমি নামাও যেটার জন্য তোমার কাটাকুটি না হয়, পরিষ্কার ঝকঝকে একদম সুন্দরভাবে যে অঙ্কটা তুমি পারছো সবচেয়ে, যেটার জন্য কাটাকুটি করতে হবে না, যেটা একদম নির্ভুলভাবে নামানো যাবে, সেই অঙ্কটা নামিয়ে দাও। পরীক্ষকের মধ্যে একটা সুন্দরভাবে একটা গুড ইম্প্যাক্ট তৈরি করে দাও। তাহলে পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে সামান্য ভুল হলেও কিন্তু পরীক্ষক কিন্তু তার মনের মধ্যে তখন অতটা প্রভাব পড়ে না, এবং তোমার সামান্য ভুলের জন্য তারা মার্জনা করে নাম্বারটা দিতেও পারে। সুতরাং প্রথম অঙ্ক এমন অঙ্ক নামাও যেটা তোমার কাছে নির্ভুল হবে এবং কাটাকুটি যেন না করতে হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, যে এমসিকিউ, ট্রু ফলস, গ্যাপের সমস্ত অঙ্কগুলো, শূন্যস্থান পূরণে অঙ্কগুলো জানা থাকলে তবেই প্রথম নামাবে, যেখানে করবে এগুলি পরপর করবে। তাহলে প্রথমে কি আছে, এমসিকিউ আছে, তারপর আছে ট্রু অ্যান্ড ফলস, তারপর আছে শূন্যস্থান পূরণ। তাহলে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে পর 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 পড়তে থাকবে। আজ এখানে দুটো অঙ্ক করলাম, শূন্যস্থান পূরণ এখানে দুটো অঙ্ক করলাম, তারপরে মাঝের পাতায় কি করলাম, এটা করবে না। তোমার জানা থাকলে, তুমি দেখলে যে তোমার এই অঙ্কগুলো সমস্ত জানা আছে, তাহলে তুই প্রথম দিকে নামিয়ে দাও। আমি প্রথম বলেছিলাম যে প্রথমে এমন অঙ্ক বাছো যেখানে কোনো কাটাকুটি থাকবে না, সমস্ত নির্ভুল অঙ্ক নামবে। তাহলে এমসিকিউ যদি দেখছো যে সমস্ত কিছু নেমে যাচ্ছে, নামিয়ে দাও। ট্রু ফলস সমস্ত নেমে যাচ্ছে, তাহলে তারপরে নামাও। শূন্যস্থান পুরো সমস্ত নেমে যাবে ভাবছো, তাহলে নামাও। দেখছো দুই একটা অঙ্ক তোমার কাছে একটা ডাউটফুল লাগছে, তাহলে তুই প্রথম দিকে এগুলো নামিও না, তুমি সেই অঙ্ক নামাও যেটা তোমার কাছে পুরোপুরি করা সম্ভব হচ্ছে প্রথম অঙ্কগুলো, তাহলে মাঝখানে করো গ্যাপ এগুলো। তবে যেখানে করো না কেন, এগুলো কিন্তু পরপর করতে থাকবে। এখানে দুটো অঙ্ক, ওই অঙ্কের আবার পোর্শন দুটো, এটা করতো, এটা করা ঠিক হবে না, এটা করা ব্যাড ইম্প্যাক্ট, এটা কিন্তু করতে যেও না। আরেকটা ব্যাপার হচ্ছে সত্য মিথ্যা, সত্য মিথ্যা কথা বলা থাকে, এবং তার পাশাপাশি তো রাফ করবেই। এমসিকিউ ক্ষেত্রে কি হয়, অনেক সময় রাফ না করলেও কিন্তু উত্তরটা দিয়ে দেয়, যে যে এমসিকিউ এই নম্বর দাগের এইটা উত্তরটা তুমি লিখিয়ে দিলে অনেক সময় কিন্তু ঠিক উত্তর হলো দিয়ে দেয়। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে ট্রু ফলস বা গ্যাপে সেখানে কিন্তু শূন্যস্থান তোমাকে প্রয়োজনে রাফ তোমার দেখাতেই হবে। যদি সত্য বলে সত্যটাই লিখবে, ঠিক লিখবে না। মানে যে ভাষায় তোমাকে বলবে সত্য মিথ্যা বলেছে,
সত্য হলে সত্য কথাটাই লিখবে, সেখানে সত্যর জায়গায় ঠিক কথা লিখবে না। মিথ্যা হলে মিথ্যে কথাটা লিখবে, সেখানে কিন্তু ভুল কথাটা লিখবে না। মানে যে ভাষা দিতে বলেছে সেটাই লিখবে। এটা আমার কাছে, এটা আমার বলার। এর পরের পয়েন্ট হচ্ছে ওভার রাইটিং ত্যাগ করো, প্রয়োজনে কেটে পাশে লেখো। এটা কিন্তু বিরাট ব্যাপার, যে ওভার রাইটিং করা। ওভার রাইটিং একদম করতে যেও না। মনে হচ্ছে যে এটা কাটার প্রয়োজন আছে, তাহলে অঙ্কটা জাস্ট ফ্রেম থ্রু করে লিখতে থাকো, ওর উপর ওভার রাইটিং করো না। আমি পাঁচ লিখেছি, 6 হবে, 5-এর উপর 6 করে দিলাম, এটা করতে যাও না। এটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে এটা খুব সাফল্যের ক্ষেত্রে এটা অন্তরায় তৈরি হবে। সুতরাং আমার সাজেস্ট হচ্ছে যে কোনো অঙ্ক যদি তোমার ভুল হয়ে থাকে, তাহলে লেখা অঙ্ক যদি ভুল থাকে, সেখানে তুমি ওভার রাইটিং করো না, কেটে জাস্ট লেখো। এটা এইবার হচ্ছে উপপাদ্য সম্পদ্যগুলি কখনো সবার শেষে করো না, মাঝামাঝি সময় করো। কেন এই কথাটা বলছি? তার কারণ হচ্ছে শেষের দিকে সময়গুলো কিন্তু শেষের দিকে কিন্তু সময় তখন কি তাড়াহুড়ো হয়ে যায়। শেষের দিকে ধরো তোমার ধরো 30 মিনিট আছে, 40 মিনিট আছে, তখন কিন্তু এতগুলো সময় ধরে তুমি যে অঙ্কগুলো করলে ব্রেনের উপর একটা প্রভাব পড়েছে। প্রথম দিকে ব্রেনের যে অ্যাক্টিভনেসটা ছিল শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু উপপাদ্য সম্পদের জিনিস এগুলো এমন একটা বিষয়, এগুলো কিন্তু তাড়াহুড়োতে হয় না। শেষের দিকে অনেক সময় কি হয়, ছেলেপুলেরা বেঞ্চ নামাতে থাকে, ছেলেপুলেরা অঙ্ক হয়ে যায়, তখন তাদের মধ্যে একটা কি বলে হুইপনেস শুরু হয়, ফিসফিসানি শুরু হয়, যার ফলে কি হয় যে মনোসংযোগটা হারিয়ে যায়। উপপাদ্য এমন সম্পদে এমন একটা অঙ্ক যেখানে মনোসংযোগ হারাইলে হবে না, সেখানে কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হয়। সেই আমি সাজেস্ট করব যে উপপাদ্য এবং সম্পদ্যগুলি তুমি কিন্তু কিছু 1 ঘন্টা 1.5 ঘন্টা অঙ্ক করার পর তুমি সেগুলো নামাতে থাকো। এইবার তোমাদের ব্যাপার, তুমি যদি মনে করো যে উপপাদ্য সম্পদে প্রথমেই নামাবে। তুমি যদি মনে করো না আমি শেষে হলে আমি কমফোর্টেবল ফিল করবো, শেষে করবো, শেষে করলে কিন্তু সমস্যা হয়, তখন টাইমটা চলে যায়, তখন ব্রেনটা তখন আমার টাইম নেই, তখন মনে হবে ইস আর টাইম নেই, বেশি টাইম নেই। তখন এইটা ভাবতে গিয়ে দেখাচ্ছে যে সম্পদ্য এবং উপপাদ্য জানা বিষয়গুলো, জানা জিনিসগুলো তখন ভুল হতে শুরু করবে। সেই জন্য এটা শেষে করতে যেও না, মাঝামাঝি করে একটা সময়, অথবা প্রথম দিকে কর। এইটাই বলা। সবশেষে এটা বলা, এটা সবাই জানে যে অঙ্কগুলো হয়ে যাওয়ার পর অবশ্যই একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কোথাও ভুল আছে কিনা, এটা অবশ্যই দেখা দরকার। 5 মিনিট টাইম অবশ্যই তোমার বার করতে হবে রিভিশনের জন্য। রিভিশনটা অবশ্যই দরকার। তুমি অঙ্ক করতে গিয়ে আরেকটা কথা হচ্ছে যে তুমি অঙ্ক করতে গিয়ে তোমার মাঝখানে কোনো জায়গা ভুল হয়েছে কিন্তু করার সময় ধরা পড়েনি, তখন কিন্তু তোমার রিভিশন করার সময় দেখা যাচ্ছে ভুলটা ধরা পড়ছে, তখন তুমি সেটা সংশোধন করতে পারবে। রিভিশনটা মাস্ট। আরেকটা কথা বলি যে প্রতিটি অঙ্ক করার শেষে, উত্তর লেখার পর পরবর্তী অঙ্ক যাওয়ার আগে একচক্ষে দেখে নাও, একদম পলকের মতো দেখে নাও অঙ্কটা ঠিক আছে তো, এক পলকের মতো দেখে নাও, দেখে নিয়ে পরের অঙ্ক চলে যাও। এইভাবে প্রতিটি অঙ্ক শেষ এবং শুরু করার মাঝে এক পলকের প্রতিটি অঙ্কগুলো দেখে যাও, তাহলে সেই সময় ভুল অনেক সময় ধরা পড়ে। তা সত্ত্বেও যদি ভুল না ধরা পড়ে, শেষে আরেকবার তুমি অবশ্যই দেখে নাও, দেখে নিয়ে যদি ভুলটা ধরা পড়ে সংশোধন করতে পারবে। আমি তোমাদের কাছে পরীক্ষা চলা আগের দিনগুলো এবং পরীক্ষা চলাকালীন কতগুলো টিপস দেওয়ার চেষ্টা করেছি, এইগুলো যদি তোমরা ফলো করো, আশা করছি অঙ্কের প্রতি ভীতি দূর হবে, অঙ্কের সাফল্য সর্বোচ্চ চূড়ায় তোমরা যেতে পারবে, এমনকি 100% সাফল্য আসবে, এইটুকু তোমাদের বলতে পারি। আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রয়োজনীয় কমেন্টস তুমি কমেন্ট সেকশনে করতে ভুলো না, আর বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো, যাতে ভবিষ্যতে আরো বেশি বেশি করে তোমাদের জন্য এরকম মনোগ্রাহী ভিডিও করতে পারি। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।